বাড়ির পূর্ব পাশে একটা পুকুর, পুকুরের পূর্ব পাশে ছিল একটা কবরস্থান আর বাঁশঝাড়। তো ওই এলাকায় একটা বড় বাজার বসতো, বাজারের নাম হচ্ছে বটতলি বাজার। সেই বাজারে যাওয়ার আগে পড়তো অনেক পুরনো একটি বট গাছ। তো হয় কি, দাদা একদিন মাগরিবের নামাজ শেষ করে ওই বটতলি বাজারে যাচ্ছিলেন পান কিনতে। যাওয়ার সময় তিনি দেখলেন ওই যে বটগাছটা, ওই বটগাছের পাশে একটা অবয়ব দাঁড়িয়ে। অবয়বটা অনেক উঁচু ছিল। তার এক পা রাখলো রাস্তার এই পাশে, আর এক পা রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে ওখানে। তখন ওই অবয়বটা দাদুকে দেখে বলছে, কিরে কোথায় যাস? দাদা খুব সাহসিকতার সাথে উত্তর দিলেন, এই বেটা বিটকেল, তোকে বলবো কেন আমি কোথায় যাই, ছাড় রাস্তা আমার। তখন নাকি ওই অবয়বটা বলে, যাবি তো যা, আমি কি বাধা দিছি নাকি, এবার পায়ের নিচে দিয়ে যা। দাদু তখন বলেন, ও আমি তোমার পায়ের নিচ দিয়ে যাই আর তুমি তখন দু পা এক করে আমাকে চাপ দিয়ে মেরে ফেলো, তাই না? তোমার ধান্দা তো আমি জানি। তখন ওই অবয়বটা নাকি বলে, গেলে তোকে আমার পায়ের নিচ দিয়েই যেতে হবে। তখন দাদু বলতেছেন, ও তাই না, ঠিক আছে থাক দাঁড়ায়, আমিও দাঁড়ায় আছি, দেখি তুই কতক্ষণ দাঁড়ায় থাকতে পারিস। এই পালাবি না কিন্তু, ঠায় দাঁড়ায় থাকবি, দেখি তুই কতক্ষণ দাঁড়াইতে পারিস, আমিও দাঁড়ায় আছি, দেখি পাল্লা হবে, কে আগে পালায়, আমি না তুই। যদি তুই পালাস তোর কিন্তু খবর আছে। তখন ওই অবয়বটা বলে, হ্যাঁ ঠিক আছে যা, দাঁড়াইলাম, দেখি তুইও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারিস। তো দাদু কিন্তু ঠায় দাঁড়ায় আছে, ওই অবয়বটাও কথাবার্তা না বলে ওভাবেই দাঁড়ায় আছে। তার উচ্চতা আনুমানিক কয়েকশো ফুট হবে আর কি। এমত অবস্থায় তিনজন লোক ওই সময় আবার আসছিলেন। অর্থাৎ দাদু যেই পথ দিয়ে যাচ্ছেন, যেই ডিরেকশনে যাচ্ছেন, ওই ডিরেকশনেই তিনজন লোক পেছন থেকে আসছিলেন। তো ওই তিনজন লোক এসে বলে, ও মিয়া সে জায়গায় দাঁড়ায় আছো কেন? তখন দাদু বলতেছে, আর বলো না ভাই, এই দেখো না সামনে একটা হতচ্ছাড়া শয়তান বিটকেল দাঁড়িয়ে আছে। তখন ওনারা বলতেছেন, কই, আমরা তো কিছু দেখি না। বলে যে আছে আছে, তোমরা দেখতেছো না, আমি দেখতেছি। তখন নাকি ওই অবয়বটা বলতেছে, এই কথাটা শুধু দাদুই শুনেছেন, বলতেছে যে পারলাম না রে তোরে আজকে শায়েস্তা করতে, ঠিক আছে আবার দেখা যাবে। তখন নাকি দাদু বলে ওঠে, এই কই যাস, পালাস কেন? বললি না যে দাঁড়ায় থাকবি, তো এখন কি হইলো, ধৈর্য শেষ, পা ব্যথা হয়ে গেছে নাকি, চেয়ার এনে দেব? তো এই কথা বলার পর ওই অবয়বটা একটু মুখটা ভেঙচি কেটে বিরক্তি নিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে যায়। তো এক একটা কদম ফেলছে, কয়েকশো ফুট দূরে দূরে পা আগিয়ে পড়ছে। তা এই হাঁটার কারণে মাটি যে কাঁপছে বিষয়টা এরকম না, অন্য কেউ কিন্তু টের পাচ্ছে না, শুধু দাদু এটা দেখছেন। ওই তিনজন লোক তো হেঁটে চলে গেল, তারা তো কিছু দেখে নেই। আর ওই তিনজন লোক জানতো যে দাদু বেশ সাহসী, উনি অনেক কিছু দেখতে পান যেটা ওনারা আবার দেখেন না। দাদু তখন আর পান কেনার জন্য বাজারে যান না, কারণ পান কিনতে বাজারে যাবেন, ফেরার সময় যদি আবার এই দুষ্টু অবয়বটা এসে জ্বালাতন করে, উনি আবার বাড়িতে ফেরত গেলেন। ফেরত যাওয়ার পর দাদি বলছেন যে, কি গো পান আনলে না যে? তখন দাদু বলতেছেন যে, না আজকে যাব না, কালকে আনবো না, আজকে আর পান কিনবো না। তো এটা তো গেল হচ্ছে ওই দিনের ঘটনা। এর কয়েকদিন পরে দাদা তো সবজির দোকান দিতেন, ওই বাজারে ওনার সবজির দোকান ছিল। তো উনি বাজারে সবজির দোকানে বসেছেন। এদিকে ওনার ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছে। উনি সাধারণত সন্ধ্যার আগেই চলে আসেন বা সন্ধ্যার ঠিক পরপরই বাসায় ঢুকে যান। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পরে এশার আজানের কিছুটা আগে দাদি খেয়াল করেন যে ওনাদের একটা গরু ছিল সাদা রঙের, এই গরুটা উঠোনে ছোটাছুটি করছে। ওই গরুটা কিন্তু গোয়াল ঘরে বাঁধা ছিল, উঠোনে ছোটাছুটি করছে। এটা দেখে দাদি যখন ওই গরুটাকে আবার ধরার জন্য এগিয়েছেন, গরুটা করে কি বাড়ির উঠোন ছেড়ে ওই মাঠের দিকে দৌড় দেয়। তখন দাদি আবার তার ছেলেকে, অর্থাৎ এই মিজান ভাইয়ের কাকাকে বলেছেন, এই এদিকে তো, এই দেখ গরু ছুটে গেছে, তাতে চল গরুটাকে ধরে নিয়ে আসি। তো মায়ের ছেলে দুইজন দিয়েছেন দৌড় ওই গরুর পিছনে পিছনে। ওই গরুটা তো মাঠের ভিতরে চলে গেছে। ওনারা কি করেছেন, একজন সামনে একজন পেছনে, দাদি কখনো সামনে, কাকা কখনো পেছনে দাঁড়িয়ে ওই গরুটাকে ধরার চেষ্টা করছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই গরুটার গলায় কোনো দড়ি ছিল না, দড়ি দিয়েই বেঁধে রাখা হয়েছিল। দাদি আর কাকা চিন্তা করছেন যে ওই দড়ি খুলে গেছে বলেই তো সে বের হয়ে গেছে।
এখন দড়ির একটা অংশ তো ধরলেও তাকে আটকানো যেত, ধরা যাচ্ছে না। এখন কি করা যায়? ওনারা তো গরুটাকে আটকানোর চেষ্টা করছেন, মাঝে মাঝে গরুটা দৌড় দিয়ে ভিতর দিকে চলে যায়, মাঠের ভিতর দিকে। ওনারাও আস্তে আস্তে ওই দিকটাতে চলে যাচ্ছেন। এর মধ্যে কি হয়, দাদা আবার বাসায় ফেরত আসছেন। ফেরত এসে এই মিজান ভাইয়ের ফুপুকে অর্থাৎ দাদার মেয়েকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ রে মা, তোর মা কই? তখন দাদার মেয়ে বলছে, মা তো ঘরেই ছিল, মা আর ভাই তো ওই যে গরু ধরতে গেল, সাদা গরুটা উঠোনে দেখলাম ছোটাছুটি করতেছে, পরে ওই গরুটা ধরার জন্য ওইদিকে চলে এসে গরু দৌড় দিয়ে তো মাঠের দিকে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে দাদার মনে প্রথমে একটা খটকা লাগে যে গরু ছুটে গেল, ছুটার তো কথা না, এরকম তো হয় না, তারপর ছুটতে পারে। উনি কী করেছেন, প্রথমে আগে গোয়াল ঘরে গিয়েছেন, গোয়াল ঘরে গিয়ে দেখেন সাদা গরুটা দিব্যি ঠিকঠাক আছে। তখন তো বুঝতে পারছেন যে সর্বনাশ, ওনার স্ত্রী এবং ছেলে তো একটা বিপদে পড়েছে। উনি তো দৌড় দিয়ে মাঠের দিকে চলে গেছেন। মাঠে গিয়ে দেখতে পান ওই সময় চাঁদের আলো যতটুকু ছিল আর কি, দূরে দুটো অবয়ব ছোটাছুটি করছে। ওটা দেখেই বুঝতে পারছেন এটা ওনার স্ত্রী এবং ওনার ছেলে, কিন্তু অন্য কোনো জিনিস উনি দেখতে পাচ্ছেন না। উনি দূর থেকে ডাকছেন যে এদিকে আসো, এদিকে আসো। তখন আবার দাদি বলছে, দাঁড় তুমি এদিকে আসো, এই যে গরু ছুটে গেছে। তখন দাদা বলতেছেন যে আরে তাড়াতাড়ি এদিকে আসো ছেলেকে নিয়ে, ওখানে গরু টরু কিছু নাই। দাদি বলছেন গরু নাই মানে এই যে আমরা দুইজন গরু ধরার চেষ্টা করতেছি। দাদা তখন বুঝতে পারলেন যে এদেরকে এখন বোঝায় লাভ হবে না, উনি দৌড় দিলেন ওই দিকটাতে গিয়ে, তো দাদিকে খপ করে যখন ধরে ফেলেছেন, তখন দাদি দেখেন সামনে গরু টরু কিছু নেই, ওনার ছেলেও দেখে গরু টরু কিছু নেই। তখন দাদা তো দাদিকে খুব বকাঝকা করতেছে, এই তুমি একবার দেখবা না যে গোয়াল ঘরে গরুটা আছে কিনা? দাদি বলতেছে যে আমি তো আসলে বিষয়টা খেয়াল করিনি, আমি তো মনে করছি গোয়ালঘর থেকেই ছুটে গেছে, এই জন্য তো আসলে গোয়ালঘরের দিকে যাওয়ারও প্রয়োজনীয়তা বোধ করি নাই। সে আমাদের সামনে দিয়ে দৌড় দিল, আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম। তখন দাদা বলেন যে বড় বাচ্চা বেঁচে গেছো, তাড়াতাড়ি বাসায় চলো। তো বাসায় আসার পর দাদি বা কাকার সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, জ্বর বা এরকম কোনো কিছুই হয়নি আর কি। তো এই তো গেল এই ঘটনাটা। দাদার কিন্তু এই মাছ ধরার একটা নেশা ছিল, কাঁচামালের ব্যবসা তো উনি করতেন, কাঁচা তরকারি ব্যবসা করতেন। তো একবার হয় কি, দাদার যে আরও ছোট ভাই ছিল, দাদা তো সিরিয়ালে 2, তারপরে কিন্তু আরও 5 জন ভাই ছিল। তো ওনার ঠিক ইমিডিয়েট ছোট যে 2 জন, এই 2 জনের সাথে পরামর্শ করতেছেন আগের দিন যে মাছ ধরতে যাব বিলে, দুপুরের পরে যাব, মানে রাতের বেলা না কিন্তু দুপুরের পরে যাব, এর মধ্যে আমি কাজটা সেরে চলে আসি। তখন ওনার যে 2 ভাই বলছে ঠিক আছে বড় ভাই, তাহলে তুমি চলে এসো, আমরা 2 জনও তোমার সাথে মাছ ধরতে যাব। এদিকে সকাল সকাল উনি বাজারে গিয়ে কাজ শেষ করে বাসায় ফিরে একটু ক্লান্ত লাগতেছিল, ক্লান্তি বোধ করছিলেন, উনি একটু শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়ে গেছেন। দাদি তো ওই সময় রান্নাবাড়া করছেন, তখন কিন্তু দিনের বেলাতে, তখন হয়তো বা 11টা, 11:30 বা 12টা এরকম বাজে আর কি সময় আর কি। তো দাদি রান্না করছেন, এমন সময় দাদাকে তার ওই যে 2 ভাই ডাকাডাকি করছে, ও বড় ভাই, ও বড় ভাই আসো, মাছ ধরতে যাবো না? দাদিও কিন্তু এই 2 জনকে দেখছেন। তো দাদি বলছেন যে ওই যে তোমার ভাই তো শুয়ে আছে, ডাক দাও। তখন তারা ডাকাডাকি করছে। দাদা বলে যে এই তোরা যা গিয়ে মাছ ধরা শুরু কর, আমি আসতেছি, আমি জাল টাল নিয়ে আসতেছি, তোদের কাছে যা আছে তা দিয়ে মাছ ধরা শুরু কর। তারা বলে আচ্ছা ঠিক আছে ভাই আসো, আমরা যাচ্ছি। কিছুক্ষণ পর দাদা ওঠেন, উঠে দাদিকে বলেন যে আমি দেখি মাছ ধরতে যাই। দাদি বলে আচ্ছা ঠিক আছে যাও তুমি, তোমার 2 ভাই তো এতক্ষণে চলে গেছে হয়তো বা। প্রিয় লিসেনার্স, আবার বলছি একটু খেয়াল করবে, এটা কিন্তু দিনের বেলাতে, একদম দিনের বেলাতে 12টার সময়। তো দাদা কি করছেন, জালটা নিয়ে হাঁটা ধরেছেন। তো ওনারা যেই পথ দিয়ে যাবেন ওই পথে অর্থাৎ ওই বিলের ঠিক আগে একটা বাগান পড়ে, এই বাগানটা কিন্তু মানুষের তৈরি করা বাগান, মেহগনি গাছ বা এই টাইপের গাছ টাছ দিয়ে তো সারিবদ্ধভাবে ওই বাগানটা তৈরি করা হয়েছে আর কি। তো দাদা ওই দিকটাতে গিয়েছেন, যাওয়ার পর দেখেন যে তার এই 2 ভাই ওই বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন দাদা বলছেন কী রে, তোরা এতক্ষণ আগে চলে আসলি, এখানে দাঁড়ায় আছিস, তোদেরকে না বললাম যে গিয়ে মাছ ধরতে? তো দাদার কথা শুনে এই 2 ভাই তাকে হাসাহাসি করে। তখন দাদা আবার বলতেছে আরে হাসিস কেন, ফাজিলের মতো, চল মাছ ধরতে যাই, আমার আবার ফিরে এসে দোকানে বসতে হবে। তখন ওই 2 ভাই
এরা বলছে, একসাথে বলছে, আরে বেটা কিসের দোকান, বেঁচে ফিরতে পারলে তো তুই দোকানে বসবি। হ্যাঁ, এই কথা শোনার সাথে সাথে দাদা বুঝতে পারছে কোনো একটা ঝামেলা হয়ে গেছে। ওই সময় দাদা খেয়াল করেন, এই যে তার যে দুই ভাই, এই দুই ভাইয়ের চেহারা পরিবর্তন হতে শুরু করেছে। এরপর এই দুইজনের বডিও বড় হতে শুরু করছে, একটা দানবীয় আকারে এই দুইজন রূপ লাভ করে। দাদা তো বুঝতে পারছেন যে এখন তো একটা বিপদে পড়ে গেছেন। একদম দিনের আলো দুপুরবেলায় এরকম একটা ব্যাপার। ওই দুইটা একসাথে কথা বলছে, বলছে অনেক জ্বালাইছিস রে, কোনো মতে তোরা ধরতে পারি না, বাধ্য হয়ে দিন দুপুরে আসতে হয়েছে আমাদেরকে। দিন দুপুরে এত মানুষের সামনে মানুষের সুরত ধরে আসা, এটা যে কি জ্বালাতন, বাধ্য হয়েছি আসতে আজকে। তোরা ছাড়া চাই নাই রে, রাতের বেলা তো তোরা কোনো কিছু করতে পারি না, বাধ্য আজকে দিনের বেলাতে আসছি। এই বলেই নাকি ওই একটা দানব খপ করে দাদার গলা চেপে ধরে। গলা চেপে ধরে কি করেছে, হাতটা কাছের দিকে নিয়েছে, মানে তার মুখের কাছে নিয়েছে। যেই না কাছের দিকে নিয়েছে, দাদা কি করেছেন, সর্বশক্তি দিয়ে ওই জিনিসটার চোখে মারছে একটা ঘুষি। যেই না ঘুষি মারছে, ওই জিনিসটা আবার কি করছে, দাদাকে অন্যদিকে ছুঁড়ে দিয়েছে। যখন ছুঁড়ে দিয়েছে, দাদা একটা গাছের সাথে গিয়ে পড়েন, তার মাথায় বেশ ব্যথা লাগে, দাদা নিচে পড়ে যায়। আর এর ভিতরে ঘটে আর একটা ঘটনা। দাদি তো রান্না করছিলেন, দাদার আসল যে দুই ভাই এসে ডাকতেছে, ও বড় ভাই, ও বড় ভাই, মাছ ধরতে যাবে না? তখন দাদি বলে, হ্যাঁ রে, তোরা না একটু আগে আসলি, তোদের সাথে আমার কথা হইলো, তোরা না চলে গেলি, এখন কোত্থেকে আবার ঘুরে আসলি? তোদের বড় ভাই তো মাছ ধরতে চলে গেছে। তখন এই দুই ভাই বলতেছে, কি বলো ভাবি, আমরা আসলাম মানে আমরা তো আগে আসি নাই। তখন তো দাদিও টের পাইছেন যে ঘটনাটা কি হয়েছে, বলে তাড়াতাড়ি চল, তোদের ভাই বিপদে পড়ছে। ওনারা তো দৌড় শুরু করেছেন, তিনজন একসাথে। ওনারা অল্প সময়ের মধ্যেই সেই জায়গাতে পৌঁছে যান। ওই জায়গাটা কিন্তু খুব বেশি দূরে ছিল না, পায়ে হেঁটে 7-8 মিনিটের পথ আর কি। গিয়ে দেখেন ওই বাগানের মধ্যে দাদা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, মাথা দিয়ে রক্ত ঝরছে। ওখান থেকে দ্রুত তাকে নিয়ে আসা হয়, তবে মাথার যে জখমটা এটা গুরুতর ছিল না, এমনি সাধারণ যে ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা, সেলাইও দিতে হয়নি। আল্লাহর রহমতে দাদা সুস্থ হয়ে যান। দাদার ভাইরা যখন জিজ্ঞেস করে কি হয়েছিল, ইতিমধ্যে তো দাদি বুঝতে পারছেন যে ঘটনাটা কি হয়েছে। তারপর দাদা বলেন যে এই এই ঘটনা এই পর্যন্ত তো তোরা জানিস বা বুঝছিস, এরপরে এটা হয়েছে। তো দাদা এটা খুলে বলেন আর কি। তো এরপরে চলে যায় অনেকগুলো দিন, এর মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। তারপরে ফুপু যিনি আর কি, এই যে মিজান ভাইয়ের ফুপু, দাদার মেয়ে, তার বিয়ে হয়ে যায়। বেশ কিছু সময় পারও হয়ে যায়। তো ফুপু যখন গর্ভবতী হয়েছেন, তখন এই প্রথম সন্তান তো মায়ের বাড়িতে হওয়ার একটা বাংলাদেশের রেওয়াজ রয়েছে। তো ফুপু নিজের মায়ের বাড়িতে চলে আসছেন। এরপর যখন ওই ওনার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে এমন সময় চলে এসেছে, দেখা গেল ফুপুর একটা মৃত মেয়ে হয়েছে, মানে পেটের ভিতরেই মারা গিয়েছিল, মৃত অবস্থাতেই জন্ম নিয়েছে। সবাই তো কান্নাকাটি করছে। দাদা খুব বেশি দেরি না করে ইসলামী রীতিনীতি অনুযায়ী দ্রুত লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন। তো লাশটা দাফন তো করে ফেললেন। এর পরের দিন দাদা এশার নামাজ পড়বেন এমন একটা সময় উনি অজু করার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসছেন। বাইরে বের হয়ে এসে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। 3টা অবয়ব, ছোট ছোট আকৃতির অবয়ব, মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে, সাদা কাপড় পরা। দাদা কিন্তু কখনোই এই জিন টিন দেখে ভয় পেতেন না, কিন্তু এই 3টাকে দেখে প্রথমবারের মতো উনি কিছুটা ঘাবড়ে গেলেন, কিছুটা ভয় পেলেন। উনি বলে উঠলেন, এই কেন তোরা এখানে কি করিস? তখন নাকি এই 3টা অবয়ব ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। দাদা দেখেন এই 3টার মুখমণ্ডলটা মানুষের মতোই, তবে মুখে রক্ত লেগে আছে। আর সামনে যেই ডেড বডিটা রাখা, এটা একদম নবজাতক কোনো শিশুর লাশ। এই 3টাই লাশটাকে খাচ্ছে। এটা দেখেই বুঝতে পারলেন এইটা তো তার নাতনির লাশ রে। দাদা তখন কি করছেন, দাদা ওই যে ওই সময় মাথার বারান্দার উপর যেই টিনের চাল বা ছনের চাল থাকতো, ওর মধ্যে কিন্তু কাঁচি বা এরকম বড় দা টাইপের অনেক সময় গোজা থাকতো। উনি উপর দিকে তাকিয়ে দেখলেন এরকম একটা বড় সাইজের দা ওখানে আছে।
এক হাত দিয়ে হেঁচকা টান দিয়ে দাটা বের করে বলছে যে দাঁড়া, দেখ তোদেরকে কি করি। তখন ওই তিনটা কিন্তু দৌড়ে পালাইনি। ওই তিনটা বলতেছে, এই শোন, আমাদেরকে মারিস না, এটা তোর নাতনি না, আমরা তোকে একটা মায়াজাল সৃষ্টি করে এটা দেখাইছি, তোর নাতনির লাশ তোর কবরেই আছে। শোন, আমাদেরকে মারিস না, আমরা ভয় দেখানোর জন্য আসছিলাম, আমরাও একটা বিপদে পড়ছি, আমাদেরকে উদ্ধার কর। তোকে তো অনেক ক্ষতি করার চেষ্টা করি, পারি না, তোর পরিবারকে ক্ষতি করার চেষ্টা করি, পারি না, কিন্তু এখন আমাদের একটা কাজ করে দে। তখন দাদা থেমে যান, বলেন যে বল কি কাজ করে দিতে হবে। তখন এই তিনটা অবয়ব নাকি বলে যে তোদের এলাকায় আটকা পড়ে গেছি, আমাদেরকে এই এলাকার সীমানা পার করে বাইরে বের করে দিয়ায়, আমরা নিজেরা বের হতে পারতেছি না, কথা দিচ্ছি যদি আমরা এখান থেকে চলে যাই কখনোই ফেরত এসে তোদেরকে বিরক্ত করব না। দাদা তখন রাগের মাথায় রাজি হয়ে যায়। এখানে সীমানা বলতে ওই পুকুর, কবরস্থান, বাঁশঝাড়, এরপরটা আর একটা গ্রাম, ওই বাঁশঝাড় সংলগ্ন এরিয়াটাকে বোঝানো হয়েছে। দাদা তখন কি করেছেন, ওই তিনটাকে বলেছেন তোরা দাঁড়া এখানে, আমি ভেতর থেকে রেডি হয়ে আসি। দাদা ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে তার ছেলেকে বলতেছে, এই শোন, আমি কিন্তু এখন বাইরে থাকা তিনটা জিনকে কাঁধে করে এই সীমানা পার করতে যাব, তুই আমার পিছু নিবি আস্তে আস্তে। একটা দোয়া শিখিয়ে দেন যাতে করে ওই জিনেরা টেন না পায়, যে তুই কিন্তু এই দোয়া পরে পিছু নিবি। আর সীমানা যখন পার হয়ে যাব তখন কিন্তু ওরা আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তখন কিন্তু তুই পেছন থেকে আমাকে খপ করে ধরে এক হেঁচকা টানে আবার এই সাইডে নিয়ে আসবি। তার ছেলে বলে, হ্যাঁ ঠিক আছে, তাই করব। এরপর দাদা বাইরে বের হয়ে এসে দেখেন ওই তিনটা অবয়ব ওভাবে দাঁড়িয়ে আছে। তখন দাদা বলে, এই তোরা তিনটা আমার কাঁধে ওঠ। এরা নাকি মানে লাফ দিয়ে কাঁধে উঠে গেল। দাদা এদের ওরকম ভার টের পাচ্ছেন না, একটা মাথার উপর উঠে বসেছে, আর একটা ডান কাঁধে, একটা বাম কাঁধে। এরপর দাদা তো হাঁটা শুরু করেছেন। এদিকে হয়েছে কি, উনি হাঁটতে হাঁটতে যখন বাঁশঝাড়ের কাছে চলে আসছেন তখন ঘটে একটা ঘটনা। এই যে কাকা পেছন থেকে গুটি গুটি পায়ে নিঃশব্দে হেঁটে আসছিলেন, উনি আসলে বুঝতে পারেন নাই যে দাদা তখনও সীমানা পার হন নাই। উনি কাছাকাছি গিয়ে দাদার এক হাত ধরে পেছন দিকে মারছেন হেঁচকা টান। পেছন দিকে হেঁচকা টান মারার কারণে দাদা পেছন দিকে উল্টে পড়ে গেছেন। আর তখন ওই তিনটা অবয়ব পড়ে গেছে, তবে ওই তিনটা অবয়বকে কিন্তু কাকা দেখে নাই, এটা কিন্তু শুধু দাদা দেখছিলেন। তখন দাদা তো কাকাকে বললেন যে একটা কাজ করলি, তোকে কি বললাম আর তুই কি করলি, আমি কি এখনো সীমানা পার হয়েছি? এখন তো আর একটা সমস্যা শুরু হয়ে গেল, এই তিনটা তো বের হতে পারলো না, এখন তো আবার এরা জ্বালাতন শুরু করবে, ওদের সাথে চুক্তি ছিল, এই চুক্তি তো পূর্ণ হলো না। তো এরপর থেকে নাকি আর কখনোই ওই তিনটা অবয়বকে ওই এলাকা ছাড়া করা সম্ভব হয়নি। পরে একজন ভালো মানের হুজুরকে নিয়ে আসা হয়। উনি ওই বাড়িটাকে বন্ধ দেওয়ার জন্য বাড়ির চতুর্পাশ পর্যবেক্ষণ করেন প্রথমে, এরপর তিন পাশে পেরেক গাড়ার পর যখনই বাঁশের ওই সাইডটাতে পেরেক গাড়তে যাবেন তখনই কে যেন মানে গায়েবীভাবে ঠাস করে হুজুরের গালে একটা চর বসিয়ে দিয়েছে। হুজুর তখন কিছু একটা বুঝতে পারেন। হুজুর বলেন যে এই পাশে কিছু জিনেদের বসবাস রয়েছে, ওরা এই জায়গা ছেড়ে যেতে পারছে না, এই জায়গাটা আটকানো যাবে না, ওরা এইটুকের মধ্যে থাকবে, তবে ওরা আর তেমন কোনো ক্ষতি করবে না, ওরা এটা বলেছে আমাকে। তো এরপর হুজুর একটা পাশ খোলা রাখেন ওদের আসা যাওয়া করার জন্য। দাদা 2005 কি 6 সালের দিকে ইন্তেকাল করেছেন স্বাভাবিকভাবেই। এর এক বছর পর দাদির মাথায় কিছুটা সমস্যা দেখা দেয়, মানসিক কিছু সমস্যা দেখা দেয়, অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিলেন আর কি। 2010 বা 12 সালের দিকে দুপুরবেলা ওই পুকুরে, যে পুকুরটা রয়েছে আর কি, ওই পুকুরে পানিতে ডুবে এই মিজান ভাইয়ের এক ফুফাতো বোন মারা যায়। তার বয়স ছিল 10 বছর। ওনাদের বাড়ির পাশে একটা ফকির ছিল, তার সাথে জিন থাকতো। মূলত তিনি ওই বাড়িটা বন্ধ করে দিয়েছিলেন আর কি। তো তিনি একজন হুজুর ছিলেন, তো ওনাকে দিয়ে ওই কাজটা করানো হয়েছিল। তা আল্লাহর রহমতে আসলে ওই জিনেরা পরবর্তীতে আর তেমন কোনো ক্ষতি করেনি। এটাই ছিল ঘটনা। একদিন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন, রাত আনুমানিক 2-2:30 বাজে আর কি। তো ওয়াশরুমে যখন উনি গিয়েছেন কোনো সমস্যা হয় নাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি যখন ঘরের দিকে যাওয়া শুরু করেছেন, হঠাৎ করে দেখেন ওনার সামনে একটা সাদা বিড়াল চলে এসেছে। বিড়ালটাকে উনি আঘাত না করে তাড়িয়ে দেবার চেষ্টা করছেন।
বারবার মুখ দিয়ে তাড়ানোর জন্য শব্দ করলেও বিড়ালটা ওখান থেকে সরে না। এই সময় মোর্শেদা আপার মেজাজটা বেশ বিগড়ে যায়। তখন মোর্শেদা আপা কী করেছেন, বিড়ালটাকে সজোরে মেরেছেন একটা লাথি। লাথি খাবার পর কয়েক হাত দূরে ছিটকে পড়ে বিড়ালটা। তখন মোর্শেদা আপা রুমের দিকে আগাতে থাকেন। কয়েক কদম এগিয়েই উনি কোনো একটা কারণে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যান। উনি যে ভয়ঙ্কর কিছু দেখেছেন বিষয়টা এরকম না, কোনো একটা অজ্ঞাত কারণে উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। এদিকে অনেকক্ষণ উনি বাইরে বের হয়েছেন। উনি যখন বাইরে বের হয়েছেন, ওনার হাজব্যান্ড কিন্তু বিষয়টা খেয়াল করেননি। এদিকে উনি ঘুমের ঘরেই টের পেয়েছেন যে মোর্শেদা আপা বিছানায় নাই। তখন ওনার হাজব্যান্ডের ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করছেন হয়তো বা ওয়াশরুমে গিয়েছে, যেহেতু দরজাও খোলা ছিল। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, কেউ আর আসে না। উনি মাঝখানে একবার ঘুমিয়ে গিয়েছিলেন, আবার ঘুম থেকে জেগেছেন। তখনও দেখেন যে মোর্শেদা আপা আসেনি। তখন ওর সন্দেহ লাগে যে এতক্ষণ তো আসলে বাইরে থাকার কথা না। উনি তখন উঠেছেন। ওঠার পর দরজা দিয়ে যখন বাইরে বের হয়েছেন, তখন দেখেন উঠানের একটা পাশে মোর্শেদা আপা পড়ে আছে সেন্সলেস অবস্থায়। উনি তাড়াতাড়ি তাকে ধরে ঘরে নিয়ে আসেন, অন্যদেরকে ডাকাটাকি শুরু করেন, তারাও চলে আসে। তারপর মোর্শেদা আপার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। মোর্শেদা আপার জ্ঞান আর ফেরে না। ওনার জ্ঞান ফেরে পরদিন সকালবেলা। জ্ঞান ফেরার পর এই মোর্শেদা আপা বিছানা থেকে আর উঠতে পারে না, খুবই অসুস্থ। বাড়ির লোকজন জিজ্ঞেস করে রাতে কি হয়েছিল। তখন রাতে ওই ঘটনাটা সবাইকে খুলে বলেন। লোকজন বুঝতে পারে ওনার এই অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে প্যারানর্মাল বিষয় রয়েছে। তখন এক কবিরাজের কাছ থেকে পানি পড়া তেল পড়া এনে ওনাকে দেয়া হয়। এরপর মোর্শেদা আপা সুস্থ না হয়ে আরও অসুস্থ হতে থাকেন। তখন সবাই মিলে ভালো একজন কবিরাজের খোঁজ করতে থাকেন। কবিরাজ যাকে ভালো মনে হয়েছে, যে ভালো বলেছে, এমন কবিরাজকে নিয়ে আসা হয়। তারা এসেও কোনোভাবেই জিনকে আর হাজির করতে পারে না। এইভাবে কিন্তু কয়েক মাস কেটে যায়। মোর্শেদা আপার উন্নতি তো হয়ই না, আস্তে আস্তে ওনার শারীরিক অবনতি হতে থাকে। এর মধ্যে অবশ্য একজন কবিরাজ আসছিলেন, যিনি জিনকে হাজির করার চেষ্টা করতে গিয়ে সফলও হয়েছিলেন। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। জিন হাজির হওয়ার সাথে সাথে নাকি বলে যে আমি এই মেয়েকে ছেড়ে চলে যাব, আমার কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো দিলেই হবে। কবিরাজও অবাক হয়ে যান যে বাহ, ভালোই তো, বেশ ভদ্র জিন, কথাই বলা লাগলো না, এসেই বলে চলে যাব। তাহলে তো আমার আর কষ্ট করা লাগলো না, তা না হলে তো অনেক কষ্ট করতে হতো। এখন কি দিতে হবে? তখন জিন অদ্ভুত দুটো জিনিস চেয়ে বসে। দুটো জিনিসের মধ্যে একটা বেশ অদ্ভুত। ওই জিনটা বলে যে এই মোর্শেদা আপার বাসার পাশেই একটা বড় কাঁঠাল গাছ রয়েছে, ওই কাঁঠাল গাছের একটা মোটা ডাল তাকে দিতে হবে। জিনেরা সাধারণত চলে যাওয়ার সময় ডাল ভেঙে দিয়ে যায়, কিন্তু ওই জিনটা বলতেছে এই ডালটা তার লাগবে, সে নিয়ে যাবে ভোগ হিসাবে। আর একটা বিষয়, যে মাঠের কাছে, অর্থাৎ ওনাদের বাসার কাছে একটা মাঠ রয়েছে, মাঠের কাছে আবার একটা বট গাছ রয়েছে। ওই বট গাছের ওখানে এই মিষ্টি দই জাতীয় কিছু জিনিস দিয়ে আসতে হবে। আর দিয়ে আসতে হবে কিন্তু মোর্শেদা আপাকে। এটা তো সাধারণ বিষয়, এমনটা না যে বড় গরু চেয়েছে, মহিষ চেয়েছে, খাসি চেয়েছে, মুরগি চেয়েছে, মিষ্টিই তো চেয়েছে, দেয়া যাবে। তো যাই হোক, তখন তো জিন মোর্শেদা আপাকে ছেড়ে দিয়ে চলে যায়, সাময়িক সময়ের জন্য হাজির হয়েছিল। বাড়ির সবাই খুশি, কেননা এর আগে কোনো কবিরাজই তো ওই জিনটাকে হাজির করতে পারেনি। আর এই কবিরাজ অল্প কিছু দোয়া কালাম পরেই জিনটাকে হাজির করে ফেললো। জিন কোনো বাঁকা কথা না বলে সরাসরি চলে যাব বলে দুটো জিনিস চেয়ে তারপর ভেগে গেল। কবিরাজ তখন নিজেকে বেশ বড়ই মনে করতে থাকেন যে যাক, আমাকে দেখে মনে হয় জিনটা বেশ ভয় পেয়েছে। তখন উনিও বেশ ভাব নিতে থাকেন। বাড়ির লোকজনও চিন্তা করো, রে বাপ, এ কি বড় কবিরাজ আসছে। জিন এর সামনে কোনো কথাই বলল না। কবিরাজও খুশি, মোর্শেদা আপার বাড়ির লোকজনও খুশি, মোর্শেদা আপার হাজব্যান্ডও খুশি। মোর্শেদা আপার যখন আবার সেন্স ফেরত আসছে, সব শুনে উনিও খুশি। কিন্তু একটা ঝামেলা তো রয়ে গেল, সেটা হচ্ছে মোর্শেদা আপাকে একা একা গিয়ে ওই বট গাছের কাছে এই জিনিসগুলো দিয়ে আসতে হবে। তো ওই দিন রাতের বেলাতেই সব আয়োজন সম্পন্ন করা হয়। মোর্শেদা আপা রাত 12টার কিছু সময় পরে উনি একাই চলে যান ওই বট গাছের কাছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা বলা থাকে সেটা হচ্ছে যে পেছন দিকে তাকানো যাবে না, উনি সেটাই করেন। উনি ওখান থেকে
চলে আসেন ঠিকঠাক মতোই, আশেপাশে কোনো শব্দ উনি শোনেন নাই, বাসায় চলে আসছেন। এরপর মোর্শেদা আপা মোটামুটি একটু সুস্থ ভাব ওনার মধ্যে অনুভূত হয়। পরের দিন এই মোর্শেদা আপার যিনি চাচাতো ভাই আব্দুল করিম, অর্থাৎ এই যে আব্দুল করিম যিনি ঘটনাটি বলেছেন আর কি আজিজুল ভাইকে, উনি কিন্তু ওই বটগাছের কাছে পরদিন সকালবেলা গিয়েছিলেন। গিয়ে দেখেন যে মোর্শেদা আপা যে জিনিসগুলো দিয়ে আসছেন ওইগুলো তো নাই, এমনকি ওগুলো যে প্যাকেটে ছিল সেই প্যাকেটও নাই, কিছুই নেই ওখানে। সকালবেলা আরও একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ওই কাঁঠাল গাছের একটা মোটা ডাল, এটা নাই। ডালটা যে ভেঙে নিচে পড়ে গেছে তা কিন্তু না, মনে হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে এমনভাবে কাটা হয়েছে, কাটার পর কিছু কিছু গুঁড়া কিন্তু নিচে পড়ে। আমরা যখন দেখি যে ডাল কাটা হচ্ছে করাত দিয়ে, কিছু কিছু গুঁড়া কিন্তু নিচে পড়ে, এমন কিছুও ছিল না। এমনভাবে কাটা হয়েছে মনে হচ্ছে এত ধারালো কোনো জিনিস, কাঠের কোনো গুঁড়াই নিচে পড়েনি, ওই বড় ডালটা নাই। এই বিষয়টা কিন্তু সবাইকে বেশ অবাক করে। গ্রামগঞ্জে জিন ভূত তাড়ানোর সময়, জিন ভূত যাওয়ার সময় ডাল ভেঙে দিয়ে যায়, এটা ভাঙে সেটা ভাঙে, এটা করে ওটা করে, আর ডালটা এমনভাবে কেটেই নিয়ে গেল যেটার কোনো চিহ্ন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা কী দিয়ে কেটেছে, নিচে কোনো গুঁড়া পড়ে নাই। এটাই সবাইকে বেশ অবাক করে। কয়েকদিন মোর্শেদা আপা একটু সুস্থ থাকে, এরপর আস্তে আস্তে আবার অসুস্থ হতে থাকেন। সেই অসুস্থতা স্বাভাবিক পর্যায়ে ছিল, কিন্তু মোটামুটি 1 মাস পর উনি মারাত্মক অস্বাভাবিক আচরণ শুরু করে দেন। তখন আবার সেই কবিরাজের কাছে যাওয়া হয়, যে কবিরাজ অল্প সময়ের মধ্যে জিনকে হাজির করে খুব দ্রুত তাড়াতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এবার কবিরাজের দিকে তাকিয়ে দেখা গেল কবিরাজ মনে হচ্ছে ভয় পেয়েছে। কবিরাজ বলে যে ওরে বাবা, আমি আর এই কাজে যেতে পারবো না, আমার মানা আছে। তখন সবাই জিজ্ঞেস করে কেন মানা আছে, আপনি তো তখন বেশ অল্প সময়ের মধ্যে সব কাজ করে ফেললেন। তখন কবিরাজ একটা ভয়ঙ্কর কথা বলে, সেটা হচ্ছে ওই কবিরাজ বলে ওই জিনটা মূলত কবিরাজকে ধোঁকা দিয়েছে। সে আসলে কি কাজ করতে চাচ্ছে এটা কবিরাজ বুঝতে পারছে না, আর সে ওই সময় উপস্থিত হয়েছিল ধোঁকাবাজি করার জন্য। এখান থেকে চলে যাওয়ার পর রাতের বেলা নাকি ওই জিনটা এসেছিল কবিরাজের কাছে, এসে বলে গেছে তুই যদি ভবিষ্যতে ওই মোর্শেদার বাড়ির দিকে 1 পা বাড়াস তোর বংশ নির্বংশ করে ফেলবো, তোকে তো মারবই, তোর বউ গোলামান কেউ বাঁচবে না, এমনটা নাকি বলেছিল। এরপর ওই কবিরাজ তো কোনোভাবেই আসতে রাজি না, কবিরাজ এই কাজ করবেন না। কবিরাজ বলে দেন যে আপনারা অন্য কাউকে খুঁজে বের করেন, আমার দ্বারা এই কাজ হবে না, আমি যাব না। তখন আবার ভালো কাউকে খুঁজতে থাকে তার পরিবার। খুঁজতে খুঁজতে বক্সিগঞ্জের পাশের গ্রাম দেওয়ানগঞ্জে করিম কবিরাজ নামে একজন, মানে এই যে করিম কবিরাজের নাম বলতে পারে নাই, তো সেই কবিরাজকে আনতে যায় আর কি। করিম তো যিনি ঘটনা বলছেন আর কি। তখন ওই কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলেন যে আপনারা চলে যান, আমি দেখি সন্ধ্যার পর আসব। সন্ধ্যার পর বলতে ওই দিন আর আসবেন না, পরের দিন সন্ধ্যার পর আসবেন, ওই দিন তার আরও কিছু কাজ ছিল। মোর্শেদা আপার হাজব্যান্ড ঠিকানা লিখে দিয়ে আসেন, তখন তো ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারও দিয়ে আসছেন। পরের দিন ফোন টোন আর করা লাগে নাই, কবিরাজেরও আসলে ফোন ছিল না, উনি ঠিকই সন্ধ্যার একটু আগে চলে আসেন। আসার পর উনি বলেন যে মাগরিবের নামাজ পড়ব, এরপর কিছু কাজ করে এশার নামাজ পড়ে এসে মসজিদে জামাতে নামাজ পড়ে এসে উনি কাজ শুরু করবেন। আর উনি আসার পর কিছু কিছু জিনিস আনতে বলেন, যেগুলো খুব সাধারণ জিনিস, এটা প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। দেখা যাচ্ছে যে একটা কুলা আনতে বলেছেন, গ্রামে কুলা প্রত্যেকের বাড়িতেই থাকে। আর যেটা কিনতে বলেছিলেন এটা পার্শ্ববর্তী দোকানে ছিল কিছু আগরবাতি আর মোমবাতি। তো কবিরাজের কথা মতো সব কিছু আনা হয়। এশার আজানের আগ পর্যন্ত ওনারা বেশ কিছু কথাবার্তা বলেন। এরপর এশার নামাজ মসজিদে পড়তে যান কবিরাজ। কবিরাজ কিন্তু সাথে করে একজন তুলা রাশির লোককে নিয়ে এসেছিলেন। তো সবাই মিলে নামাজ পড়ে এসে এরপর কবিরাজ তার কাজ শুরু করেন। কবিরাজ 2টো বৃত্ত এঁকেছিলেন, একটা বৃত্তের মধ্যে এই মোর্শেদা আপাকে বসিয়েছিলেন, আর একটা যে বৃত্ত ওইটার মধ্যে কাউকে বসান নাই, নিজেও কিন্তু কোনো বৃত্তের মধ্যে উনি বসেন নাই, আর ওই তুলা রাশির লোককেও উনি কোনো বৃত্তের মধ্যে বসান নাই, শুধু মোর্শেদা আপাকে বসিয়েছিলেন। মোর্শেদা আপাকেও বৃত্তের মধ্যে বসান, এরপর উনি কাজ শুরু করেন। মোর্শেদা আপা বসে আছেন। এরপর
উনি যখন কাজ শুরু করেছেন ওই জিনটা তুলা রাশির লোকের উপর হাজির না হয়ে সরাসরি মুর্শিদা আপার উপর হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যায় তখন ওই জিনটা এবার হুমকি ধামকি দিতে থাকে। এর আগের বার এসে কিন্তু খুব নরম সুরে বলেছিল আমি চলে যাবো এই মেয়েটাকে ছেড়ে, এইটা দিতে হবে। এবার এসে সে হুমকি ধামকি দিতে থাকে কবিরাজকে, এই কবিরাজ তুই কিন্তু আমার কিছুই করতে পারবি না। তখন কবিরাজ বলো তাই নাকি, আচ্ছা ঠিক আছে দেখা যাক। ওই যে কুলাটা আনা হয়েছিল, কবিরাজ কি করেছেন ওই কুলাটা একটা বৃত্তের মধ্যে ছুঁড়ে দেন। উনি কিন্তু ওই বৃত্তের মধ্যে কাউকে বসতে দেন নাই, ওটা ফাঁকা রেখেছিলেন, ওই বৃত্তের মধ্যে কুলাটাকে ছুঁড়ে দিয়েছেন। এরপর একজনকে বলে রেখেছিলেন যে যদি লাঠি লাগে লাঠি এনে দিবা। সে তো প্রস্তুতি নিয়েই রেখেছিল। উনি যখনই বলছেন এটা লাঠি দাও, লাঠি দেওয়ার পর লাঠিতে কিছু দোয়া পড়লেন, এরপরে কুলার উপরে এমন বাড়ি শুরু করেছেন। তখন মোর্শেদা আবার ভেতরে থাকা ওই জিনটা সেও তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আমারে ছেড়ে দে রে ছেড়ে দে। তখন বলে যে এই মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন বলে যে আমি ছেড়ে চলে গেলে লাভ নাই, ওর শরীর ছেড়ে আমি চলে যাওয়ার ঘন্টাখানেক পরে ও মারা যাবে। কবিরাজ চমকে ওঠেন, আরে এ কী বলে, মারা যাবে মানে? ও কী এমন অপরাধ করছে যাকে এইভাবে মরতে হবে, মানে যাকে এই কারণে মারাই যেতে হবে? যখন জিনকে জিজ্ঞেস করা হলো, জিন বলে যে ও আমার শরীরে আঘাত করেছে। আর আমি মূলত ওই যে ডালটা চেয়েছিলাম, ওই ডালের মাধ্যম দিয়েই ও শরীরের উপরে এমন একটা কাজ আমি করে ফেলেছি জাদু করে, ও শরীরের ভেতরকার সব জিনিস খেয়ে ফেলার প্রক্রিয়া যাতে আমি করে ফেলতে পারি। সত্যি তাই, ওরা স্বেচ্ছায় ওই বাড়ির একটা ডাল দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে এই বাড়ির কোনো একটা সদস্যকে নিয়ে নেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এরপর আমি ওর শরীরে পরিপূর্ণভাবে প্রবেশ করি, আস্তে আস্তে ওর শরীরের ভিতরে সব কিছু আমি খেয়ে ফেলেছি। আমি এখন বের হব, বের হওয়ার ঘন্টাখানেক পর এই মেয়ে মারা যাবে। এই কথা শোনার সাথে সাথে তখন ওই কবিরাজ বলে, তুই এর আগে এক কবিরাজকে ধোকা দিয়েছিস, আবার ধোকা দেওয়ার চেষ্টা করছিস, দাঁড়া তোকে কি করা যায় আমি দেখতেছি। এই বলে আরও নির্যাতন চলতে থাকে জিনের উপরে। জিন বলতে থাকে যতই আমাকে নির্যাতন করিস লাভ নাই, আমাকে মেরে ফেললেও লাভ নাই, আমি এই মেয়ের শরীর থেকে বের হওয়ার পরপরই মেয়ে মারা যাবে, এটাই সত্য। কারণ এর বেঁচে থাকার মতো কোনো জিনিস আমি অবশিষ্ট রাখি নেই। কবিরাজ তখন বুঝতে পারে যে আসলেই এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এরপর কবিরাজ ওই জিনকে মোর্শেদা আপার শরীর থেকে বের করে দেন। জিন জানায় যে পরবর্তীতে সে এই পরিবারের কারো আর ক্ষতি করবে না। তাকে বের করে দেওয়া হয়। মোর্শেদা আপা সেন্সলেস হয়ে পড়ে যান। কিছু সময় পর তার জ্ঞান ফেরে, তবে উনি খুবই অসুস্থতা অনুভব করতে থাকেন। জ্ঞান ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কবিরাজ বলেছিল যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ওই জিনটা মোর্শেদা আপার শরীরের ভিতরে সব কিছু খেয়ে ফেলেছে, তাকে বাঁচানো গেল না। ওই কবিরাজের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছিল। জিনটা যখন বলেছিল যে আমি এর শরীর থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পরে মারা যাবে, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছিল। আসলে মানুষের জীবন কত ঠুনকো, তাই না? সে একটা অপরাধ করেছিল, এটা অপরাধও বলা যায় না, ভুলই বলতে হবে। সে ওই বিড়ালটাকে পা দিয়ে আঘাত করেছিল, এই কারণেই তার এই পরিণতি। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলি অকারণে কোনো প্রাণীর গায়ে আমরা আঘাত যেন না করি। এটা হয়তো বা কারণেই উনি করেছেন, আর পথ আগলে দাঁড়িয়ে আছেন, উনি তো বুঝতে পারেননি যে এটা আসলে কি। আমরা কখনোই অকারণে কোনো প্রাণীর শরীরে আঘাত করব না, এটা দিনে হোক রাতে হোক। রাতে হলে তো অবস্থা আরও বেগতিক হয়ে যেতে পারে, কারণ রাতের বেলা জিনেরা বিভিন্ন সুরতে ঘোরাফেরা করতে থাকে। হয়তোবা জিনটা ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে চলে আসার কারণে জিনটা ওই দিক দিয়ে সরে যেতে পারছিল না। এদিকে মোর্শেদা আপা উনি যে ঘুরে চলে যাবেন সেটাও হচ্ছিল না। এমনটা না যে জিনটা বারবার তার পথ আগলে দাঁড়াচ্ছিল, উনি যেই পথ দিয়ে যেতে যান পথ আগলে দাঁড়াচ্ছিল, বিষয়টা এরকম না। মোর্শেদা আপাও সরে যেতে পারতেন হয়তোবা, উনার মাথায় আসলে ওই বিষয়টা ওভাবে কাজ করেনি। এটাই একটা বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে। আল্লাহ তাআলা মোর্শেদা আপার ভুল ত্রুটিকে ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এভাবেই কিন্তু অনেকেই বিপদে পড়ে যায় অসতর্কতার কারণে। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখেন, আমরা যতই সতর্ক থাকি কোনো লাভ হবে না। এই জন্য নিরাপত্তা আল্লাহর কাছে চাইতে হবে, সেই সাথে যে দোয়াগুলো রয়েছে সে